হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো পাকিস্তানকে পঞ্চবাণে বিদ্ধ করলো ভারত সরকার। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে বাইসরন উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন 28 জন, যার মধ্যে 3 জন বাঙালি ও 2 জন বিদেশি নাগরিক রয়েছেন। তো 2019-এ 370 রদ হওয়ার পর জম্মু কাশ্মীরে সব থেকে বড় নাশকতা হামলা চালালো সন্ত্রাসবাদীরা। 2024-এ রিয়াসি হামলার পর এত বড় হামলার শিকার হলো জনসাধারণ। তো আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি পেহেলগাম, যেখানে মূলত হামলাটা হয়েছে, ঠিক এই জায়গাটাই হচ্ছে বাইসরন উপত্যকা। এবং এইখানে দেখতে পাচ্ছ শ্রীনগর, এবং এটা ধাচি গ্রাম ন্যাশনাল পার্ক। তো পেহেলগাম হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে বিখ্যাত টুরিস্ট স্পট। এছাড়া অমরনাথ যাত্রার জন্য এই অমরনাথ কেভটি এই জায়গাটাই আছে। তো অমরনাথ যাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ স্টপেজ পয়েন্ট। তো যারা তীর্থযাত্রীরা তারা জম্মু থেকে বাই কার বা বাই বাসে পেহেলগাম আসে, এবং এখান থেকে ওরা অমরনাথ যাত্রা করে। তো এই মুহূর্তে কেন এই সময় এই হামলাটি চালানো হলো এই সন্ত্রাসবাদী গোষ্ঠীরা। তো আমি যেটা বুঝতে পেরেছি সেটা 4টে পয়েন্টে তোমাদের বুঝাবো। প্রথম পয়েন্ট, 2019 সালে 370 রদ হওয়ার পরে কাশ্মীরে পর্যটক সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে রেকর্ড সংখ্যক 2,36,00,000 মানুষ কাশ্মীরের ভ্রমণে গিয়েছিলেন, যার ফলে ওখানে ট্যুরিজম ব্যবসা বাড়ছিল। ফলে লোকাল মানুষের হাতে যখন টাকা আসলো, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছিল, ফলে সেখানকার বেকারত্বের হার কমছিল। দ্বিতীয় পয়েন্ট, বেকারত্বের হার কমার ফলে কাশ্মীরে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপে ভাটা পড়ছিল, যেটা কোনো মতে পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীরা চায় না। তৃতীয়ত, জুলাই মাস থেকে শুরু হতে চলেছে শ্রী অমরনাথ যাত্রা। এই যাত্রাটিকে বানচাল করার জন্য এই হামলা হতে পারে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমানে 4 দিবসীয় ভারত যাত্রায় এসেছেন সপরিবারে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স। মার্কিন উপরাষ্ট্রপতি দেশে থাকার সময় এই হামলা গুরুত্বটা অনেক বেশি বেড়ে যায়। তো যখন এই হামলাটি হয়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবের দুদিনের যাত্রায়। তিনি যখনই এই হামলার কথা শোনেন, সঙ্গে সঙ্গে নিজের যাত্রাটাকে অসম্পূর্ণ করে দেশে ফিরে আসেন। এবং গতকাল অর্থাৎ 23শে এপ্রিলের গভীর রাতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নিরাপত্তার যে ভাগটি আছে তাদের সাথে বৈঠক করেন এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। তো যে সিদ্ধান্ত হয় সেটি মূলত 5টি সিদ্ধান্ত হয়। তো এই প্রথম সিদ্ধান্তই হয়, ভারত সরকার 1960 সালের হওয়া সিন্ধু নদী জল চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করেছে। দ্বিতীয়, ইন্টিগ্রেটেড আটারি চেকপোস্ট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আটারি ওয়াঘা যে জায়গাটি আছে, যে সীমান্ত যেখান থেকে লোকে আসা যাওয়া করে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয়, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প বা SVS আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণ এর অনুমতি হবে না আর এখন থেকে। অতীতে পাকিস্তানের নাগরিকে যারা এই মুহূর্তে ভারতে আছেন, তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। এবং যেসব পাকিস্তানি নাগরিকদেরকে এই মুহূর্তে এই SVS ভিসা দেওয়া হয়েছে, তাদেরও বাতিল করে দেওয়া হয়েছে। নয়াদিল্লি আর একটাও জিনিস জানা হয়েছে, চতুর্থ পয়েন্ট যেটা আমাদের, নয়াদিল্লি আর একটা জিনিস জানা হয়েছে, পাকিস্তান হাই কমিশনারের প্রতিরক্ষা, সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে। এই পার্সোনা নন গ্রাটার কথাটি হলো, এটি ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ডটার অর্থ হলো অবাঞ্ছিত ব্যক্তি। মূলত এই শব্দটি কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। একজন রাষ্ট্রদূত বা একজন কূটনৈতিক যখন কোনো দেশের নিয়ম ভঙ্গ করে, তখন সেই দেশের সেই কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা হিসাবে ঘোষণা করে এবং তাকে তাৎক্ষণিকভাবে সেই দেশ ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। এর সাথে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে ভারত তাদের নিজস্ব প্রতিরক্ষা বিমান উপদেষ্টাদেরকেও প্রত্যাহার করে নেবে বলে ঘোষণা করেছে। অর্থাৎ ভারত তার নিজের মিলিটারি অ্যাটাচে যেগুলো আছে ইসলামাবাদে, তাদেরকে ভারতে ডেকে নিচ্ছে। পঞ্চম, যেটা হচ্ছে 1 মে থেকে 2 হাই কমিশনারের কিন্তু বর্তমানে যেটি সদস্য সংখ্যা আছে 55, তার থেকে কমিয়ে 30-এ নামিয়ে নিয়ে আসা হবে। নেক্সট, সিন্ধু জল নদী চুক্তি কেন এটা পাকিস্তানের জন্য এত গুরুত্বপূর্ণ? আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদ কিন্তু পাকিস্তানের একটি হৃদয় বলতে গেলে, কেন পাকিস্তানের এই অঞ্চলটি হচ্ছে পাঞ্জাব অঞ্চল, যেখানে সব থেকে বেশি ওখানে চাষাবাদ হয়। তো সিন্ধু নদীর জল যদি কমে যায় বা ভারত সরকার যেটি ব্যবহার করতে শুরু করে, তাহলে কিন্তু পাকিস্তানে জলাভাব দেখা যেতে পারে। তো সিন্ধু নদী চুক্তি জলের ব্যাপারে 2-3টে কথা তোমাদের বলে রাখি। তো এই চুক্তিটি হয়েছিল
19 সেপ্টেম্বর 1960 সালে ভারতের পক্ষে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রথম ডিক্টেটর মানে মিলিটারি শাসক আইয়ুব খান দুজনে মিলে চুক্তিটি স্বাক্ষর করে এবং এই দুই দেশের মধ্যস্থতাকারী ছিল বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এই চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জল বন্টন নির্ধারণ করে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী জল সংকটের নিশ্চিত করা। তো এই জল চুক্তির মধ্যে মোট 6টি নদী পড়ে। তো ভারতকে দেওয়া হয় পূর্ব দিকের নদী যেমন সতলুজ, বিয়াস ও রাবি। ভারত এই 3টি নদীর জল সম্পূর্ণ ব্যবহার করতে পারে। পশ্চিম দিকের নদী অর্থাৎ সিন্ধু, ঝেলাম, চেনাব অর্থাৎ যেই নদীগুলো এদিক থেকে আসছে সেইগুলো হচ্ছে পাকিস্তানকে দেওয়া হয়েছে, আর সিন্ধু নদীতে যেগুলো পূর্ব দিক থেকে আসছে চেনাব, রবি, সতলুজ সেগুলোকে ভারত দেওয়া হয়েছে। তবে পশ্চিম দিকের যে নদী যেগুলো আছে সেগুলো তোমরা তো জানো কি সিন্ধু নদী কিন্তু উৎপত্তি হয় চায়না থেকে এবং সেটা ভারতে প্রথমে লে পাস থেকে আবার সেটি এলওসি পার করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যায়। তো চুক্তি অনুযায়ী ভারত কিন্তু ভাবে এই জলটি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারে, সীমিত আকারে ব্যবহার করতে পারবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জল কিভাবে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে কৃষি, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। তো ভারত সরকার কিন্তু এই জল চুক্তিটি পরবর্তীকালে ঠিক হয়েছে সেটা মনে করে না। তার কারণটা হচ্ছে এই পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে বা পশ্চিম দিকের যে নদীগুলো আছে সেখানে জলের প্রবাহ মাত্রা অনেক বেশি এবং এই যে নদীগুলো যেগুলো আসছে সেগুলো সরু বিভিন্ন নদী উপত্যকার মাধ্যমে আসছে যেখানে জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে। ভারত সরকার এই এনার্জি স্কোপটাকে ট্যাপ করতে পারে। তো ফ্রেন্ডস এই ভিডিওতে এইটুকুনি ছিল। তো সামনে যদি কোনো ভারত সরকার যদি কোনো আপডেট নিয়ে আসে এই চুক্তি বা অন্যান্য পদক্ষেপ নেয় এই পেহেলগাম অ্যাটাকের উপরে, তো সেটাও আমরা তোমাদেরকে অবশ্যই আপডেট দেব। এবং যারা নতুন এসছো আমাদের চ্যানেল তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আমি লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।